হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ সবল আছো। আমি লোকেশ বলছি। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের এমন দুটি দেশের কথা বলবো যে দেশ সম্বন্ধে তোমরা এর আগে কখনো শোনোনি। এদেশের অদ্ভুত কালচার সম্বন্ধে শুনলে তোমরা অবাক হতে বাধ্য হবে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের সকলকে। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দাও। আগামী দিনে আপলোড করার সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে সবার আগে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আজকের ভিডিওতে। বন্ধুরা, ইউরোপ কন্টিনেন্টের একটি ছোট্ট এবং সুন্দর দেশ মলদোভা। অফিসিয়াল নাম রিপাবলিক অফ মলডোভা। পূর্ব ইউরোপে অবস্থিত একটি ল্যান্ডলর্ড কান্ট্রি। এর প্রতিবেশী দেশ রোমানিয়া এবং ইউক্রেন। এদেশের রাজধানী এবং সবথেকে বড় শহরটির নাম চিশিনাও। দেশের মোট আয়তন 33,483 কিলোমিটার। আর জনসংখ্যার কথা যদি বলি তাহলে এই দেশের মোট জনসংখ্যা 26 লাখ। দেশের 90% লোক ইসাই ধর্ম পালন করে। এই মলদোভা ক্ষেত্রের বেশিরভাগটাই 14 শতক থেকে শুরু করে 1812 সাল পর্যন্ত মলদাভিয়া সাম্রাজ্যের অধীনে ছিল। এরপর অটোমান সাম্রাজ্যের দ্বারা রুশি সাম্রাজ্যের হাতে এটিকে তুলে দেওয়া হয়। 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, এরপর মলদাভিয়া দেশটি স্বাধীনতা লাভ করে। আর তখন এদেশের নামকরণ হয় মলডোভা। 1994 সালে প্রথমবার এই দেশের সংবিধান তৈরি করা হয়। এরপর থেকে দেশটি স্ট্রাগল করে যাচ্ছে। মলডোভা ইউরোপ মহাদেশের সবথেকে গরিব দেশগুলোর মধ্যে অন্যতম একটি গরিব দেশ। এ দেশের ইকোনমি ভীষণই উইক। এগ্রিকালচারের ওপরেই এখানকার বাসিন্দাদের নির্ভর করতে হয়। মলদোভার 2/3 মানুষ রোমানিয়া থেকে এসেছে। বেশ কিছু কারণ রয়েছে যে কারণে এ দেশটি আজ পর্যন্ত নিজেকে ডেভেলপ করতে পারেনি। এখানকার ইনফ্রাস্ট্রাকচারও ভীষণই উইক। সারা বছর 10 থেকে 12 হাজার ট্যুরিস্টই এদেশে ঘুরতে যায়। এর কারণ এখানকার কিছু ট্যুরিস্ট প্লেস। যারা অলরেডি মলদোভা ঘুরে এসেছেন তারা ভালো অভিজ্ঞতা নিয়েই ফিরে এসেছেন এই দেশ থেকে। এখানে এমন কিছু প্লেস রয়েছে যেগুলো আপনি ঘুরে দেখতে পারেন। আর এ দেশে যাওয়ার সবথেকে ভালো সময়টি হলো অক্টোবর মাস। কারণ এই অক্টোবর মাসেই এ দেশে খুব বড় আকারে ওয়াইন উৎসব পালন করা হয়। আর আপনি যদি একজন ওয়াইন প্রেমী হয়ে থাকেন তাহলে তো এ দেশটি আপনার জন্য একদম স্বর্গরাজ্য হতে পারে। বন্ধুরা, এই দেশে কিন্তু খুব বেশি হিস্টোরিক্যাল জিনিস আপনি দেখতে পাবেন না। আর এছাড়াও ভরপুর প্রাকৃতিক সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন না এদেশে। কারণ এটি একটি ল্যান্ডলর্ড কান্ট্রি, যার দূর দূর পর্যন্ত কোনো সমুদ্র নেই। তবে এই দেশে যখন প্রথমবার আপনি পা রাখবেন তখন এদেশের লোক আপনাকে স্বাগতম জানিয়ে আপন করে নেবে। মলডোভায় প্রায় 1000 বছর ধরে ওয়াইন তৈরি করার একটি ট্রেডিশন চলে আসছে। ছোট ছোট পাহাড়, নদী, ঝর্ণা, আঙুরের ক্ষেত আপনাকে আহ্বান জানাবে। আঙুর উৎপাদনের জন্য এ দেশের ওয়েদার একেবারেই পারফেক্ট। ইউএসএসআরে পান করা বেশিরভাগ ওয়াইনের বোতল কিন্তু এই মলডোভা থেকেই এক্সপোর্ট করা হয়। তবে মলদোভার তৈরি ওয়াইন কিন্তু আপনি পৃথিবীর সমস্ত দেশে পাবেন না। যারা এর স্বাদ জানে তারা কিন্তু এটিকে বারবার খোঁজে। এদেশের মানুষের কাছে ওয়াইনটা কিন্তু ভীষণই জনপ্রিয় একটি পানীয়। সেটাও আবার শুধুমাত্র নিজের দেশে তৈরি ওয়াইন। মদ্যপানে পৃথিবীর 2 নম্বর স্থানে রয়েছে মলডোভা। এদেশের মানুষের মদ্যপান করতে এতটাই ভালোবাসে যে এদেশের বেশিরভাগ বিল্ডিংই মদের বোতলের আকারে তৈরি করা হয়। তবে বন্ধুরা, এদেশে ট্যুরিস্টের সংখ্যা কিন্তু খুবই কম। যেমনটা বলছিলাম, সারা বছরে প্রায় 10 থেকে 11 হাজার ট্যুরিস্টই এদেশে ঘুরতে যায়। তার বিশেষ কিছু কারণ রয়েছে। একবার ভেবে দেখুন, যে দেশে প্রাচীন যুগে তৈরির বিভিন্ন মহল আপনি দেখতে পাবেন, দেশটি সেই সময় কতটা শক্তিশালী একটি দেশ ছিল। কিন্তু বর্তমানে এই দেশের শক্তি কিন্তু আর আগের মতো নেই। তবে সেই যুগে তৈরি হওয়া প্রাচীন মহলগুলো কিন্তু আজও অটুট অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। এগুলোকে একবার দেখলে আপনার মনে হতেই পারে হয়তো কিছুদিন আগেই এগুলো তৈরি করা হয়েছে। চিশিনাও এটি হলো মলদোভার রাজধানী এবং পাশাপাশি এটি হলো এদেশের সবথেকে বড় শহর। বিশেষ করে আপনি এই শহরে নাইট ক্লাব, স্পা, ক্যাসিনো, রেস্টুরেন্ট এবং আরও বিভিন্ন কলা কেন্দ্র এখানে আপনি দেখতে পাবেন, যেখানে একটি সুন্দর সময় আপনি কাটিয়ে আসতে পারেন। এ দেশে 1000-এরও বেশি প্রজাতির গাছপালা এবং জীবজন্তু দেখতে পাবেন। তো বন্ধুরা, এই ছিল ইউরোপের ছোট্ট একটি দেশ মলদোভার কিছু সামান্য তথ্য। 11 শতকে চেঙ্গিস খান এবং তার সঙ্গীরা উজবেকিস্তানকে একেবারে নাড়িয়ে দেয়। মূলত চেঙ্গিস খান উজবেকিস্তানের মঙ্গল রাজার নিষ্পত্তি ঘটায়। বুখারা শহরে এই রাজাদের শাসন এবং জুলুম অনেক দিন ধরে চলছিল। বুখারা শহরে এখনও এর কিছু প্রমাণ দেখা যায়। তো যাই হোক, মঙ্গল এম্পায়ারের পর এদেশে তৈমুরলিঙ্গের শাসন বেশ কিছুকাল ধরে চলে।
পরবর্তীতে এই দেশ ইরানি রাজার হাতে চলে যায়। প্রথম বিশ্বযুদ্ধের পর এই দেশটি সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়ে যায়। এরপর 1991 সালে 8ই ডিসেম্বর সোভিয়েত ইউনিয়ন থেকে এই দেশটি মুক্ত হয়। আর অন্যান্য স্বাধীন দেশগুলোর মতো এই দেশটিও একটি স্বাধীন দেশ হিসেবে সবার সামনে চলে আসে। উজবেকিস্তানের স্বাধীনতা লাভের পর এর আশেপাশে কিছু দেশ স্বাধীনতা লাভ করে, যেমন কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং আফগানিস্তান। এই দেশের আশেপাশে কোনো সমুদ্র দেখা যায় না, এই জন্য এই দেশকে ল্যান্ডলক কান্ট্রি বলা হয়। শুধু তাই নয়, উজবেকিস্তানের প্রতিবেশী দেশগুলোও ল্যান্ডলক। এই দেশটির আয়তন হল 4,48,978 বর্গ কিলোমিটার। সমস্ত পৃথিবীতে আয়তনের দিক থেকে এই দেশটি হল 56তম দেশ। উজবেকিস্তানের জনসংখ্যা 3,30,00,000-এর কিছু বেশি। জনসংখ্যার নিরিখে পৃথিবীর 41তম দেশ এটি। এদেশের 80% মানুষই মুসলিম ধর্মাবলম্বী। 5% রয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ এবং বাদবাকি 15% হিন্দু, ইহুদি এবং অন্যান্য জাতি। তো বন্ধুরা, উজবেকিস্তান সম্বন্ধে ভীষণই গুরুত্বপূর্ণ একটি তথ্য আমি আপনাদের জানিয়ে রাখি। যদি আপনাদের না জানা থাকে তাহলে কান খুলে শুনে নিন। আপনি যদি কখনো প্ল্যান করে থাকেন যে উজবেকিস্তানে ঘুরতে যাবেন, তাহলে এই কথাটি সবসময় মাথায় রাখতে হবে, বিনা অনুমতিতে উজবেকিস্তানের কোনো মেয়ে বা মহিলার ছবি তোলা একেবারে নিষেধ। যদি আপনি এটা করেন তাহলে আপনার কঠিন শাস্তি হতে পারে। বন্ধুরা, উজবেকিস্তানের নারীরা ভীষণ ভীষণ সুন্দরী হন, কিন্তু তাই বলে হাল ফ্যাশন এবং শো আপ করা একেবারেই পছন্দ নয় তাদের। এদেশ মানুষের গড় আয়ু 70 থেকে 78 বছর পর্যন্ত। তুলো রপ্তানিকারী উজবেকিস্তান সমস্ত পৃথিবীর মধ্যে তুলা রপ্তানিতে দ্বিতীয় স্থান অধিকার করে রেখেছে। এদেশের বেশিরভাগ জনগোষ্ঠী গ্রামে থাকতেই ভালোবাসেন। এশিয়া মহাদেশে অন্যান্য দেশের লিটারেসি পার্সেন্ট উজবেকিস্তানের চাইতে বেশি নয়, কারণ এই দেশের লিটারেসি রেট 99.3%। এদেশের 83% মানুষ উজবেকীয় এবং 5% তাজিলক এবং বাদবাকি জনগোষ্ঠী প্রতিবেশী দেশ থেকে আগত। উজবেকিস্তানের ফোন কোড হল +998। এদেশের কারেন্সিকে বলা হয় উজবেকসন। উজবেকিস্তানের সবচাইতে বড় শহর হল তাসকান এবং এটিই হল এদেশের ক্যাপিটাল বা রাজধানী। তার্কিশ ভাষা থেকে উজবেক ভাষার উৎপত্তি হয়েছে। যেমনটা উর্দু এবং হিন্দি ভাষায় অনেকটাই মিল রয়েছে, তেমনি টার্কিশ এবং উজবেক ভাষায় অনেকটাই মিল খুঁজে পাওয়া যায়। তবে এদেশে রাশিয়ান ভাষারও প্রচলন রয়েছে। এদেশে তাজি, কাদার্ক এবং তুর্কমেনিক বহুভাষীয় রয়েছে। তবে বন্ধুরা, এদেশের জাতীয় পশু হল বেড়াল এবং জাতীয় ফুল হল টিউলিপ। এছাড়া প্ল্যান্ট ট্রিকে এদেশের জাতীয় গাছ বলে মানা হয়। ব্রিফ এবং পোলাওয়ের সংমিশ্রণে তৈরি খাদ্যকে এদেশের জাতীয় খাবার বলে মানা হয়। এদেশের জাতীয় খেলা ফুটবল। এছাড়া অন্যান্য খেলার মধ্যে রয়েছে ভলিবল, রাগবি এবং বাস্কেটবল জাতীয় খেলাগুলো। বন্ধুরা, পৃথিবীর সবচাইতে বড় সোনার খনিটিও এই উজবেকিস্তানেই রয়েছে। প্রতি বছর প্রায় 80 টন সোনা এই খনি থেকে তোলা হয়। এছাড়াও তামা উৎপাদনে এই দেশ পৃথিবীর 10ম স্থান অধিকার করে রয়েছে। এছাড়াও এদেশে চাষাবাদ এবং খনিজ গ্যাসেরও সম্ভার রয়েছে। আর প্রতি বছর প্রচুর ট্যুরিজমও বাড়ছে এই দেশে। একটি রিপোর্ট অনুযায়ী প্রতি বছর প্রায় 4 লাখ ট্যুরিস্ট বিভিন্ন দেশ থেকে এই দেশে ঘুরতে আসে। এদেশের বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, তাই এদেশের এগ্রিকালচার মৌসুম ভিত্তিক। উজবেকিস্তান গ্রীষ্মকালীন দেশ বলে শীত এই দেশে খুব কম সময়ের জন্য আসে। এদেশের কিছু মানুষ ভেড়া, ছাগল এবং গবাদি পশু পালন করে তাদের জীবিকা নির্বাহ করেন। উজবেকিস্তানের নারীরা রাস্তার ধারে একরকম রুটি বিক্রি করেন, যেটি সেখানে খুবই পপুলার। 18 বছরের আগে এদেশে অ্যালকোহল পান করা খুবই দণ্ডনীয় অপরাধ।
আপনি যদি এদেশে ঘুরতে যেতে চান তাহলে সবার প্রথমে আপনাকে অনলাইনে ই ভিসা নিতে হবে, যেটি আপনি ঘরে বসেই আপনার কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। তবে এদেশে ঘুরতে যাওয়ার সব থেকে ভালো সময় হলো সেপ্টেম্বর থেকে নভেম্বর এবং এপ্রিল থেকে মে মাস। পলিটিশিয়ান এবং কিছু বিত্ত মানুষ ছাড়া এদেশের বেশিরভাগ মানুষই গরিব অবস্থায় জীবনযাপন করে। এদেশে সামারখান, পোখারা এবং খেওড়া সিটি এদেশের হিস্টোরিক্যাল কিছু প্লেস। আপনি যদি কখনো উজবেকিস্তানে ঘুরতে যান, এই কয়েকটি প্লেস অবশ্যই ঘুরে দেখবেন। উজবেকিস্তানের মহিলারা কাপড়ে বিভিন্ন রকমের নকশা সেলাই করে বিক্রি করেন, যা এদেশের সংস্কৃতি এবং ঐতিহ্য বহন করে। তো বন্ধুরা, এই ছিল উজবেকিস্তান সম্বন্ধে কিছু তথ্য। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনি যদি উজবেকিস্তান সম্বন্ধে আরও কিছু তথ্য জেনে থাকেন সেটি আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। তাহলে আবার দেখা হচ্ছে একদম নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। নমস্কার।